চলো শুরু করে দিই, বাকিরা ধীরে ধীরে জয়েন করবে। কতক্ষণ ওয়েট করবো আর? 3-4 মিনিট ওয়েট করে নিয়েছি। আজকে বৈশেষিক দর্শন করবো, ফটাফট করে রিভিশন করে নেবো, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করবো। কয় টাকা ফাইন লাগবে? চলো, বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে? মহর্ষি কণাদ। তাকে কি বলা হয়? কণভুক্ষ বা কণভুক, এটা কণভুক বা ঔলুক্য বলা হয়। ঔলুক্য, তার জন্য তার নাম অনুসারে ঔলুক্য দর্শনও বলা হয় বৈশেষিক দর্শনকে। বৈশেষিক দর্শনে বিশেষ নামক পদার্থ স্বীকার করার জন্য তাকে বৈশেষিক নামকরণ করা হয়েছে, এরকম আমরা বলে থাকি। বৈশেষিক কণাদের যে বৈশেষিক সূত্র, এই দর্শনে হচ্ছে প্রধান গ্রন্থ। 10টা অধ্যায় রয়েছে সেখানে এবং 2টো আহ্নিক রয়েছে। আর বৈশেষিক দর্শনের যে প্রশস্ত পাদাচার্য মানে হচ্ছে সেই ভাষ্যকার আর কি, পদার্থ ধর্ম সংগ্রহ বৈশেষিক সূত্রের উপর গুরুত্বপূর্ণ ভাষ্য রচনা করেছিল। তাহলে কি হলো, কণাদের বৈশেষিক সূত্র আর প্রশস্ত পাদাচার্যের যেটা ছিল সেটা হচ্ছে তোমার পদার্থ ধর্ম সংগ্রহ। ভাষ্যকারগণ দেখো, প্রশস্ত পাদের ভাষ্যের উপরে বোম শিবের বোমবতী, এইগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষা আসে। বোম শিবের বোমবতী, উদয়নের কিরণাবলী, শ্রীধরের ন্যায়কন্দলী, এই ভাষ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং শিবাদিত্যের শব্দ পদার্থী, এটা এক্সামে প্রচুরবার এসছে, বিশ্বনাথের ভাষা পরিচিত, এটা তো এসেইছে। এই প্রত্যেকটা বই এবং কার, সেগুলো মনে রাখবে। কণাদ মূলত 3টে পদার্থের কথা বলেছে, পরবর্তীকালে প্রশস্ত পাদ আরো 3টে পদার্থ, পরবর্তীকালে 7ম পদার্থ অভাব যুক্ত হয়েছে। ঠিক আছে, এখানে এবারে দেখো যে বৈশেষিক দর্শন এবং ন্যায় দর্শনকে সমানতন্ত্র দর্শন বলা হয় কেন? তাহলে ন্যায় এবং বৈশেষিক দর্শনকে সমানতন্ত্র বলা হয় কারণ তারা জগৎ, জীবাত্মা, পরমাত্মা, মোক্ষের পথে অভিন্ন পথ এসবের কথা কিন্তু বলেছে। মানে তাদের মধ্যে বৈশেষিক এবং ন্যায় দর্শনের মধ্যে অনেকটা মিল আছে। উভয় দর্শনে পরমাণুকে জগতের উপাদান কারণ এবং ঈশ্বরকে নিমিত্ত কারণ হিসেবে স্বীকার করা হয়েছে। উভয়ই জীবাত্মাকে পরমাত্মা পৃথক এবং মুক্তিতে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি এইসবের কথা কিন্তু দুজনেই বলেছে, তাদের মধ্যে এটা মিল রয়েছে। অমিলটা কি রয়েছে? ন্যায় দর্শনে হচ্ছে তোমার 4টা প্রমাণের কথা বলা হয়েছে, আর বৈশেষিক দর্শনে 2টো প্রমাণের কথা বলা হয়। পদার্থ নিয়ে যদি বলি, ন্যায় মতে পদার্থ হলো মোট 16টা, বৈশেষিক মতে যেটা পদার্থ সেটা হচ্ছে 7টা। গুরুত্বটা কি? ন্যায় জ্ঞান তত্ত্বের উপরে গুরুত্ব দিয়েছে, আর বৈশেষিক দর্শন পরাতত্ত্বের উপরে গুরুত্ব দিয়েছে। বোঝা গেল? সব থেকে বেশি পার্থক্য যেটা গুরুত্বপূর্ণ প্রমাণ নিয়ে। প্রমাণ হলো এরা 2টো, ওরা 4টে। পদার্থ, এরা 16টা পদার্থ। যেমন সেই কি ছিল 16টা পদার্থের নাম বলো তো দেখি? প্রমাণ, প্রমেয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অভাব, তর্ক, নির্ণয়, বাদ, জল্প, ইত্যাদি, স্থল, জাতি, বিগ্রস্থান। দেখো 16টা যে পদার্থ ছিল সেটা, আর এটা হচ্ছে তোমার 7টা পদার্থ। 7টা পদার্থের নাম বলতে পারবে কেউ? তোমরা ক্লাসে যারা রয়েছে অ্যাক্টিভ থাকলে ফটাফট আনমিউট করবে, ফটাফট কথা বলবে। আমার কথা শোনা যাচ্ছে? আওয়াজ যাচ্ছে ক্লিয়ার? পদার্থগুলো বলো, 7টা পদার্থ বৈশিষ্ট্যের মধ্যে। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য বিশেষ, অভাব, ইয়েস। আচ্ছা, শব্দ প্রমাণটা দেখো। শব্দ প্রমাণটাকে কিন্তু তোমার বৈশেষিকরা স্বীকার করছে না। কেন করছে না সেটা দেখো। যে ন্যায় মতে শব্দ একটা স্বতন্ত্র প্রমাণ যা বাক্যের অর্থ বুঝতে সাহায্য করে। একদম বৈশেষিক মতে শব্দ প্রত্যক্ষ এবং অনুমানের অন্তর্গত। যে প্রত্যক্ষের অন্তর্গত শব্দ, বৈশেষিকরা শব্দ শ্রবণ জনিত জ্ঞানকে অলৌকিক প্রত্যক্ষ জ্ঞানের অংশ বলে মেনে নিয়েছেন। তাহলে কি হলো, বৈশেষিকরা শব্দ শ্রবণ জনিত জ্ঞানকে অলৌকিক, কি বলছে, অলৌকিক প্রত্যক্ষ প্রমাণের অংশ বলে মেনে নিয়েছে। আর অনুমানের অন্তর্গত শব্দ, যেটা বলছে অনুমানের অন্তর্গত শব্দ, বৈশেষিক মতে শব্দ কিছুটাকে বলেছে অনুমানের মাধ্যমে অর্থ জ্ঞান হয়, এইগুলো কিন্তু ন্যায়েরা মানছে না। তাই ন্যায়িকদের মতে শব্দ হলো আলাদা প্রমাণ। এত ডিটেলস ভিতরে যাওয়ার দরকার নেই, এগুলো কোশ্চেন আছে না। যেরকম কোশ্চেন আছে সেটা শুধু মনে রাখবে, শব্দ প্রমাণটাকে বৈশেষিকরা মানে না, আর তোমার ন্যায়িকরা শব্দটাকে স্বতন্ত্র প্রমাণ হিসেবে মানে। আচ্ছা, বৈশেষিক দর্শনে পদার্থ কি বলে? পদার্থ শব্দটি আছে পদস্য অর্থ পদার্থ থেকে। ঠিক আছে, যে বিষয়টি কোনো পদের দ্বারা বোঝানো হয় তাকে পদার্থ বলা হয়। উদাহরণস্বরূপ কি, ঘট, পট শব্দগুলো পদের অন্তর্গত। এই পদগুলোর দ্বারা বোঝানো হয় যে বস্তুটাকে, সেটাকে বলে পদার্থ। মানে এটা একটা পদ, মানে পদ বলতে এই ব্যাকরণগত ভাবো, এটা পদ, এবং এটার দ্বারা কোনো একটা পদার্থকে বোঝায়। যখন বলছি ঘট, যখন আমরা বলছি পট, কোনো একটা বাস্তবে সেটা দেখাচ্ছি, সেটাই সেই পদার্থটাই হচ্ছে, সেই বস্তুটাই হলো সেই পদার্থ। এবং পদার্থের যে বৈশিষ্ট্য, পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞেয় এবং অভিধেয়। জ্ঞেয় কি?
এই প্রতিটা পদার্থ জ্ঞানের বিষয়, যা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা জানতে পারি, উপলব্ধি করতে পারি, আমাদের নলেজেবল বিষয়, সেটা হচ্ছে জ্ঞেয়। আর অভিধেয় মানে কি, হচ্ছে প্রতিটা পদার্থ একটা নাম দিয়ে আমরা চিহ্নিত করি, তাই তো। যে ধরো এই যে এটা আমি পড়াচ্ছি, এটা ল্যাপটপ, যে কোনো বিষয় জগতে যা কিছু আছে না কেন, প্রত্যেকটা কিন্তু আমরা পদার্থের একটা করে নাম দিই বা চিহ্নিত দিয়ে আমরা অভিহিত করি, বোঝার চেষ্টা করি। তাহলে গৌতমের ন্যায় দর্শনে 16 প্রকার পদার্থের কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা পড়েছি আমরা আগেই, 16টা পদার্থ। কিন্তু বৈশেষিকদের 16টা পদার্থ, তার আবার দুটো ভাগ রয়েছে, ভাব এবং অভাব। ভাব হলো 6টা, অভাব হলো 1টা। তাহলে মোট কটা হলো 7টা পদার্থ। ভাব পদার্থগুলো কি কি দেখো, 6টা। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, সমবায়, বিশেষ সমবায়, এটা সিকোয়েন্স, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায়, সামান্য, বিশেষ সমবায়। আচ্ছা, ঠিকই আছে। তাহলে এখানে দেখো, এই বৈশেষিক দর্শনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেগুলো কোশ্চেনে আসে সেটা হলো কি, এই যে 6টা পদার্থ, এই 6টা পদার্থ যে রয়েছে, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ সমবায়, এই 6টা পদার্থকে আমাদেরকে ডিটেলসে জানতে হবে। দ্রব্য কি, কটা দ্রব্যের কথা বলেছে, গুণ কি, গুণের বৈশিষ্ট্যগুলো কি, কর্ম কি, 5 প্রকার কর্ম বা ভাগগুলো কিরকম, সামান্য 3 রকমের, সামান্য, পর সামান্য, অপর সামান্য, পরাপর সামান্য, বিশেষকে আলাদা করে কেন তারা স্বীকার করতে গেল, সমবায়টা কি, মানে আলাদা আলাদা করে এই যে তোমার 6টা পদার্থ, এই 6টা পদার্থ সম্পর্কে ডিটেলস যখন জ্ঞান হয়ে যাবে, বৈশেষিক দর্শনে কোশ্চেনের আনসার হয়ে যাবে। বাকি ওই একই। আর বাকি যেগুলো থেকে কোশ্চেন আছে, ধরো ঈশ্বর সম্পর্কে, আত্মা সম্পর্কে, বা তোমার ওই কর্মবাদ যেটা আর কি, জন্মান্তরবাদ সম্পর্কে, ওটা ন্যায় দর্শনে যেটা পড়েছে, আর এখানে কিন্তু সেম, কারণ সমানতন্ত্র একটু আগেই পড়লাম। তাহলে এটা এখন আমাদেরকে ডিটেলসে দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ এগুলো সম্পর্কে জানতে হবে। আর একটা রয়েছে, এইগুলো বাদ দিয়েও যেটা রয়েছে সেটা হলো একটা পদার্থ, সেটা হচ্ছে অভাব। এই অভাব পদার্থ আবার 4টা ভাগ রয়েছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট, প্রচুর বার কোশ্চেন এসেছে এটা। আর এটা থেকে কোশ্চেন আসবেই একটা, ধরে নাও যদি এই জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে এখান থেকে কোশ্চেন আসবেই। সেটা কি, 1 নাম্বার হলো তোমার অনন্যাভাব, 2 নাম্বার প্রাগভাব, 3 নাম্বার ধ্বংসভাব, 4 নাম্বার হলো সংসর্গভাব। তাহলে অনন্যাভাব, আচ্ছা এগুলো বলতে পারবে? প্রাগভাব মানে হচ্ছে উৎপন্ন হওয়ার আগেই যে অভাব রয়েছে। যেমন একটা মাটির দলা তো এখানে ঘটের অভাব, মাটির দলাতে ঘরটা উৎপন্ন হয়নি এখনো, তাহলে মাটিতে যে অভাবটা সেটা হচ্ছে প্রাগভাব। ধ্বংসভাব হলো কি, ঘরটা ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, তখন ভেঙে গেল, তখন আর ঘরটা রইলো না, তাহলে সেটা ধ্বংসাভাব, ধ্বংসের পরে আমার অভাব হচ্ছে। আর অন্যান্য ভাব মানে হলো এক বস্তুতে অন্য বস্তুর অভাব। আমি যদি গরুর মধ্যে ছাগলকে খোঁজার চেষ্টা করি, ঘটের মধ্যে পটকে খোঁজার চেষ্টা করি, হবে না। তাহলে একটা বস্তুতে অন্য বস্তুর যে অভাব সেটা হলো অন্যান্য ভাব। আর সংসর্গভাব হলো কি, যেটা হচ্ছে তোমার অল টাইম যেটা অভাব সেটা হচ্ছে সংসর্গভাব। ডিটেলস ওখানে লেখা আছে, ডিটেলস আবার পড়বো। এখন এবারে দ্রব্য সম্পর্কে আমরা পড়বো, যেহেতু প্রথম পদার্থ কি ছিল, এটা দ্রব্যগুলো কি কি দেখো। দ্রব্য হলো তোমার 9টা দ্রব্য। হ্যাঁ, 9টা দ্রব্য হলো ক্ষিতি, অব, তেজ, মরুত, আকাশ, দিক, কাল, আত্মা, মন। এর 5টি জড় দ্রব্য, এগুলোর মধ্যে 5টা জড় দ্রব্য কোনগুলো, ক্ষিতি, অব, তেজ, মরুত, আকাশ। তাহলে গন্ধ, ক্ষিতির কি গুণ, সেটা হচ্ছে গন্ধযুক্ত, অপ হলো রসযুক্ত, তেজ হলো রূপযুক্ত, মরুত হলো স্পর্শযুক্ত, আকাশ হলো শব্দযুক্ত। আর মন কি, মন বা আত্মা হচ্ছে তোমার কি, দুটো, একটা জীবাত্মা, পরমাত্মা, উভয়ই কিন্তু। আচ্ছা, জীবাত্মা পরমাত্মা উভয়ই নিতে হবে না, পরমাত্মা যেটা সেটা নিতে হবে, আত্মাটা নিতে হবে, দেহটা নিত্য না অ্যাকচুয়ালি। বাট এমনি আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি, আমরা পরমাত্মাটাকে নিত্য বলবো, জীবাত্মাটাকে ওই অর্থে নিত্য বলবো না, যেই অর্থে পরমাত্মা নিত্য। আর মন হচ্ছে অনুপরিমাণ, অভৌতিক এবং অন্তরিন্দ্রিয় মন। বৈশেষিক দের দৃষ্টিতে জগতের বৈশিষ্ট্য কেমন হবে এবারে দেখো। জগতের প্রতিটা বস্তু কার্যকরণ সম্পর্কিত। উপাদান কারণ হিসেবে পরমাণু থেকে জগৎ তৈরি হয়েছে, আমরা যেটা পড়েছি, ওই দনুক ওইভাবে জগতের সৃষ্টি হয়েছে। পরমাণু নিমিত্ত কারণ হিসেবে ঈশ্বরের ভূমিকা রয়েছে। জগতের সব যৌগিক বস্তু সাবয়ব, যা উৎপত্তি এবং বিনাশীল। ঠিক আছে, প্রত্যেকটা বস্তু সাবয়ব, যেটা সাবয়ব মানে কি হলো, যার উৎপত্তি আছে এবং তার ধ্বংস আছে। আর যেটা নিরাবয়ব, সেটা কি, নিরাবয়ব বলে একমাত্র কি, যেটা হচ্ছে পরমাণু, যেটার উৎপত্তি এবং ধ্বংস নেই, কিন্তু যেটা সাবয়ব সেখান থেকে কিন্তু উৎপত্তি এবং ধ্বংস হয়। পরমাণু হচ্ছে অনন্ত, বিভাজ্য কিনা, না অনন্তের অবিভাজ্য হবে, বিভাজ্য কিনা কোশ্চেন হয়েছে আর কি। জড়বস্তু যদি অনন্ত বিভাজ্য হয় তাহলে কোনো শেষ ভাগ থাকবে না, তাই তো।
শেষ ভাগে যদি কিছু পাওয়া যায় তা নিছক শূন্যতা হবে। উভয় ক্ষেত্রে পরমাণুর অস্তিত্ব স্বীকার করা যায় না। আচ্ছা, এটা ছাড়ো, এখানে এটা মাথা ঘামানোর দরকার নাই। মানে বৈশেষিক দিকে ক্রিটিক করেছে, তার উত্তরে বৈশেষিক আর উত্তর যে বলছে জড় বস্তু অনন্ত বিভাজ্য নয়, সেটা হচ্ছে অবিভাজ্য পরমাণু কণা দিয়ে তৈরি হয়েছে, সেই ব্যাখ্যাটা বুঝে ডিটেলসে গল্পটা যাওয়ার দরকার নেই। তোমরা কিন্তু আমি ছোট করে নোটটা দিয়েছি, তার মধ্যেও তোমরা ছোট করে পড়বে। পরমাণু হচ্ছে নিরংশ, সংযোগের সমস্যা। এখানে হচ্ছে পরমাণু নিরংশ, মানে তার কোনো অংশ নেই, সেটা একেবারে লাস্ট যেটা বিন্দু, সেটা হচ্ছে নিরাবয়ব, তার কোনো অবয়ব নেই। আমি না আমার স্পেশালি যেটা নোট আমি নিজে ছোট্ট করে বানিয়েছিলাম হাতে, হ্যান্ড নোট, আমি ক্লাসটা পরে না ফটো খিচে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। ওটা থেকে অবশ্যই তোমরা সবাই অবশ্যই যেরকম করে আমি লিখেছি না, ওইরকম করে তোমরাও নিজেদের খাতাতে লিখে নেবে। ভবিষ্যতে যে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাবে, ভাইভা দিতে যাবে, ইন্টারভিউ দিতে যাবে, এই খাতাটা একবার ফট করে একবার পড়ে নেবে। একদম পুরো বৈশেষিক দর্শন হয়ে যাবে। পুরো ছক ছক করে ছোট ছোট করে একদম সুন্দর করে লেখা আছে। ঈশ্বরের ভূমিকা যদি বলো, ঈশ্বর হচ্ছে তোমার নিমিত্ত কারণ হিসাবে জগতে তৈরি করেছে। ঈশ্বরের ইচ্ছাই হলো নিমিত্ত কারণ, এই কথাটা বলে। আচ্ছা, গুণগত পরিমাণগত পার্থক্য দেখো। গ্রিক পরমাণুবাদ যেটা, ওর মধ্যে গ্রিক পরমাণুবাদ আর বৈশেষিক পরমাণুবাদের মধ্যে পার্থক্য রয়েছে থোড়া। গ্রিক পরমাণুবাদের বলছে পরমাণু গুণগত কোনো পার্থক্য নেই, পরিমাণগত পার্থক্যের ভিত্তিতে বিভিন্ন আকৃতি ওজনের পরমাণু বিদ্যমান, এটি পরিমাণগত পরমাণুবাদ নামে পরিচিত। আর বৈশেষিকরা হচ্ছে গুণটাকে মানে, ঠিক আছে, বৈশেষিকরা হচ্ছে গুণগত পরমাণুবাদী বলা হয়। কারণ তারা, যেমন ক্ষিতির গুণ একটা রয়েছে না, ক্ষিতি অফ তেজ মৃত, আলাদা আলাদা গুণ রয়েছে। ক্ষিতির যেমন গন্ধ, জলের হলো তোমার রস, তেজের হলো রূপ, বায়ুর হলো স্পর্শ, আকাশের হলো কি শব্দ, এরকম। তাহলে এই যে এইগুলো যে রয়েছে আলাদা আলাদা গুণ, তার জন্য বৈশেষিকরা হচ্ছে বা বৈশেষিক যে পরমাণুবাদ সেটা হলো তোমার গুণগত পরমাণুবাদ, আর গ্রিক পরমাণুবাদ যেটা সেটা হলো পরিমাণগত পরমাণুবাদ। আচ্ছা, এবারে যদি যাই গুণ, বৈশেষিক মতে গুণ এমন এক ভাব দ্রব্য, ভাব যা দ্রব্যে আশ্রিত। গুণ তো দ্রব্যে থাকে, যেমন আমি আগের দিনে যেটা বলেছিলাম ন্যায় দর্শনে পড়াতে গিয়ে, সেই সংযোগ সংযুক্ত সংযোগ সন্নিকর্ষ সংযুক্ত সমবায় সন্নিকর্ষ, যে সন্নিকর্ষটা পড়াতে গিয়ে বলেছিলাম না, যে আমি একটা ঘর দেখিয়েছিলাম উদাহরণে, সেই ঘরটার উপরে লাল কালারের প্রিন্টিং ছিল, তারপরে আঁকা ছিল, ছবি ছিল। তাহলে এই যে সেই কালারটা ঘরটার উপরে বা পটটার উপরে যে কালারটা বা যার যে গুণটা, সেটা কোথায় থাকে? সে ঘরটাই থাকছে, তাহলে দ্রব্যে থাকে। তাহলে গুণ কোথায়? দ্রব্যে আশ্রিত। যেটা হচ্ছে গুণকে দ্রব্য থেকে আলাদা করে স্বীকার করা যায় না। ওনাদের মধ্যে গুণ হচ্ছে দ্রব্যাশ্রিত, গুণ নিজে নির্গুণ, গুণ সংযোগ এবং বিভাগের কারণ নয়। দেখো এখানে কোশ্চেন কিন্তু প্রচুর সহজ আছে, এইভাবেই আছে যে গুণ দ্রব্য আশ্রিত, এইটুকু আমরা জানি, কিন্তু গুণ কি নিজে গুণ? না, গুণ নিজে গুণ না, গুণ নিজে নৈগুণ, গুণ সংযোগ বা বিভাগের কারণ নয়। এরপর হচ্ছে তোমার গুণের প্রকারভেদ। পরবর্তী বৈশিষ্ট্যিক দার্শনিকরা 24 প্রকারের গুণ চিহ্নিত করেছেন। হ্যাঁ, যেমন হচ্ছে তোমার এটা অতীন্দ্রিয় হবে, ইন্দ্রিয় গুণ, সরি এটা ইন্দ্রিয় গুণ। ইন্দ্রিয় গুণ যেটা পঞ্চভূতি, যেটা রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সাংখ্য পরিমাণ, এগুলো ডিটেল। এখান থেকে কোশ্চেন আসে না, এইভাবে কোশ্চেন আসে না, জাস্ট দেখার জন্য দেখতে পারবে। এটা মনে রাখবে যে পরবর্তী বৈশিষ্ট্যরা হচ্ছে 24 প্রকার গুণের কথা বলেছে, শুধু এটুকু মনে রাখলেই হবে। কর্ম চলে যায়, মানে বৈশেষিক মতে কর্ম হলো গুণের মতো একটা দ্রব্যাশ্রিত ভাব পদার্থ। বলছে এটাও হলো একটা ভাব পদার্থ, তবে এটি গুণ বা দ্রব্য উভয়ের থেকেই ভিন্ন। গুণের মতো স্থায়ী নয়, কর্ম অস্থায়ী ও সক্রিয়। ঠিক আছে, এটাতে 4 ক্ষণ থাকে এবং পঞ্চম ক্ষণে বিনষ্ট হয়ে যায়। কর্ম যেটা বলছে, কর্মের সংজ্ঞা কি? যেটি গুণ নয়, সংযোগ বিভাগের নিরপেক্ষ। কারণ উদাহরণস্বরূপ অশ্বের গতি, অশ্বকে আশ্রয় করে থাকা ধর্ম যেটা, সেটা। এখানে কর্মের যে প্রকারভেদ, এটা ইম্পর্টেন্স, এটা মনে রাখতে হবে। কর্মের প্রকারভেদ, কর্ম হলো 5 প্রকার, কি? উৎক্ষেপণ, অবক্ষেপণ, আকুঞ্চন, গমন, প্রসারণ। এটা গমন এখানে হবে, তারপর প্রসারণ। তাহলে এই যে 5টা হচ্ছে 5 প্রকার কর্ম। উৎক্ষেপণ কি বলে? দ্রব্যের ক্রিয়ার ফলে ঊর্ধ্ব দেশের সঙ্গে সংযোগ স্থাপন করা। ঠিক আছে, যেমন হচ্ছে তোমার প্রস্তর ঘন উপরে নিক্ষেপ করা। তারপরে হচ্ছে উৎক্ষেপণ হচ্ছে। অবক্ষেপণ হলো দ্রব্যের ক্রিয়ার ফলে অধোদেশের দিকে যেটা যাচ্ছে, প্রস্তরখণ্ডটা পাহাড় নিচের দিকে গড়িয়ে আসছে। আকুঞ্চন মানে হচ্ছে অধিক দেশ বিস্তৃত
বস্তুকে অল্প দেশে করা। আকুঞ্চন মানে ধরো এই হাতের মুঠোয় কোনো কিছু নিয়ে চিপে ধরে নিলাম, সে ওই যে মুষ্টিবদ্ধ বলছে আর কি, মানে ধরো কোনো একটা তুলো লম্বা মতো রয়েছে, সেটা কটন চেপে ধরে ক্যান্ডি। নিলে, হ্যাঁ, তো সেটা হবে আকুঞ্চন। প্রসারণ হলো কি, ধরো হাতটা বন্ধ করে আছো, খুলে দাও, তাহলে সেটা হলো প্রসারণ। গমন মানে বুঝতে পারছো, স্থান পরিবর্তন, ভ্রমণ, সেটা হলো গমন। এটা কিন্তু মনে রাখবে যে 5 প্রকার কর্ম কি কি বৈশেষিকরা বলেছে। এবারে হলো সামান্য বা জাতি সম্পর্ক। সামান্য বা জাতি কি? জাতি বলতে আমরা ভালো করেই জানি যেটা যে ওই যেটা মনুষ্যত্ব, মানুষের মধ্যে থাকে মনুষ্যত্ব, সেরকম। সামান্য বলতে বোঝায় সাধারণ ধর্ম, যেটা একটা বিষয় যেটা অনেক বস্তুর মধ্যে রয়েছে এবং যেই ধর্মটা অন্য একটা ধর্ম থেকে পৃথক করে সেই বস্তুগুলোকে। যেমন আমাদেরকে গরুর থেকে আলাদা করে, তারা তারা প্রাণিত্ব, মানে তাদের মধ্যে ধর্ম রয়েছে প্রাণিত্ব, না আমরাও প্রাণী ওরাও প্রাণী, এটা হবে না। গোত্র রয়েছে তাদের মধ্যে, আমাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে। তাহলে এই সাধারণ ধর্মটা অন্য একটা জাতির থেকে আমাদেরকে আলাদা করে। ব্যক্তি বনাম জাতি, বৈশেষিক ন্যায় বৈশেষিক মতে ব্যক্তি অস্তিত্বের জন্য জাতি অপরিহার্য হলেও, তাহলে কি হলো, জাতি ব্যক্তির উপর নির্ভরশীল নয়। তাহলে কি হলো, জাতি ব্যক্তির উপরে কিন্তু নির্ভরশীল নয়। আর অ্যারিস্টটলের মত আবার আলাদা, এই ন্যায় বৈশেষিক মতে তাহলে কি হলো, জাতিটা ব্যক্তির উপর নির্ভরশীল নয়। সামান্য লক্ষণ দেখো, ভাব পদার্থ বলছে সামান্য মনোগত বা নামগত ধারণা নয়, এটা বাস্তব, এটি একটি বাস্তব পদার্থ। মানে ভাব পদার্থ মানে মনোগত বা নামগত ধারণা নয়, এটা বাস্তব পদার্থ বলছে। এবং অনেক আনুগত ধর্ম, এটা একাধিক ব্যক্তিতে থাকে, তাই তো, এক রূপে একই সময়ে থাকে। যেমন মনুষ্যত্ব ধর্মটা তোমার কাছেও আছে, আমার কাছেও আছে, পিঙ্কির কাছেও আছে, সবার কাছে আছে। সমবায় সম্বন্ধ, ব্যক্তির সঙ্গে জাতি রূপ সামান্যের সম্বন্ধ, সমবায় সম্বন্ধ। তাহলে আমার মধ্যে যে আমার জাতিটা আছে সেটা সমবায় সম্বন্ধ। এরপরে নিত্যত্ব, মানে সামান্যের যে সৃষ্টি বা বিনাশ নাই, এটা চিরন্তন। আমি মরে যাব, তুমি মরে যাবে, আমাদের পূর্বপুরুষেরা অনেকে মারা গেছে, ঠিক আছে, কিন্তু আমরা এখনো রয়েছে। এই মনুষ্যত্ব জাতিটা কিন্তু নিত্যত্ব, নিত্য, কারণ এটা এখনো রয়ে গেছে। জাতির জাতি হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। গুণের যেমন গুণ হয় না, সেরকম জাতির আবার কোনো জাতি হয় না। সেরকম যদি স্বীকার করতে যায় তাহলে অনাবস্থা দোষ সৃষ্টি হয়। সামান্য বা জাতি, এই সামান্য বা জাতির এই প্রকার ভেদটা আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে 3 প্রকার। সামান্য বা জাতি হলো কি 3 প্রকার। একটা হলো তোমার পর সামান্য, মানে বৃহত্তম জাতি, সব থেকে যেটা ব্যাপক জাতি, যার চেয়ে ব্যাপক কোনো জাতি হতে পারে না, সেটা হচ্ছে পর সামান্য। যেমন সত্তা, এইগুলো কিন্তু উদাহরণগুলো মনে রাখবে। পর সামান্য, অপর সামান্য এবং পরাপর সামান্য, এটা প্রচুর বার এক্সামে এসেছে। সামান্য 3টে। তাহলে পর সামান্য যেটা সব থেকে বৃহত্তম জাতি, অপর সামান্য হলো নিম্নতম জাতি, আর পরাপর মানে পর এবং অপর দুটোর মধ্যবর্তী জাতি, সেটা হলো তোমার পরাপর। তাহলে সব থেকে ব্যাপক জাতি যেটা, সেটা তাহলে বললাম পর সামান্য। তার উদাহরণ কি? সত্তা। সত্তা দেখো সবার মধ্যে রয়েছে, দ্রব্যের মধ্যেও রয়েছে, গুণের মধ্যে রয়েছে, কর্মের মধ্যেও রয়েছে, সবকিছুতে এটা ধারণ করে। তার জন্য এটা হচ্ছে সব থেকে বড়, তার জন্য এটা সত্তাটা হলো পর সামান্য। সত্তা ছাড়া অন্য কিছু ভাব পদার্থের কিন্তু অস্তিত্ব সম্ভব নয়। এরপরে দেখো অপর সামান্য, মানে নিম্ন জাতি, নিম্নতর জাতি, যেটা সব থেকে কম ব্যাপক জাতি। তাহলে সব থেকে ব্যাপক জাতি কি হলো? পর সামান্য, সেটা হচ্ছে বৃহত্তম জাতি। আর সব থেকে কম যেটা, সেটা হবে তোমার অপর সামান্য। এরা হচ্ছে আমার ঘটত্ব, পটত্ব, এইগুলো হবে অপর সামান্য, যা শুধুমাত্র পটে পাওয়া যায়, অন্য কিছুতে এটি কিন্তু প্রয়োজন হয় না বা অন্য কিছুতে এটা থাকে না। আর পরাপর কি? পরাপর হলো তোমার যা পর এবং অপর জাতির মধ্যে পড়ে, দুটোর মধ্যবর্তী, মানে এদিকেও যায় ওইদিকেও যায়, তাদের হচ্ছে মধ্যবর্তী জাতি বলে। যেমন দ্রব্যত্ব, এর হচ্ছে সত্তা থেকে কম ব্যাপক হলেও ঘটত্ব থেকে বেশি ব্যাপক। এইভাবে মনে রাখবে। 1 নাম্বার হলো তোমার সত্তা, সব থেকে আর কি বুড়ো ঘরের কর্তা এরে, সত্তা। তারপরে হলো তোমার ঘটত্ব, ঘটত্ব না, এটা ছোট তো, তাহলে আগে হবে সত্তা, 1 নাম্বার সত্তা দেব। সত্তা মানে কর্তা, তার মানে সে সব থেকে বড় 1 নাম্বারে, এটা মনে রাখবে অবশ্যই। ওই সত্তা মানে কর্তা মনে রাখলেই মনে থেকে যাবে, এটা হচ্ছে পর। আর অপর হলো সব থেকে ছোট, সেটা হবে ঘট। আর মাঝে হচ্ছে দ্রব্য। কিভাবে হলো সেটা বোঝো। দেখো সত্তা মানে বিং, বিং মানে সবের মধ্যে যেটা থাকে, তাহলে বড় হয়ে গেল। তারপরে দ্রব্য। আর ঘরটাকে যদি বলি ছোট, দ্রব্যের থেকে কম ব্যাপক। কেন বলবো বলতো? যদি দ্রব্য বলি, দ্রব্যের মধ্যে কি কি পড়বে বলতো?
দ্রব্যের মধ্যে তোমার ঘট পট ঘট মানে পট সব পড়বে। যত কিছু রয়েছে, যত ধরনের রয়েছে তত ধরনের কিন্তু তোমার এই দ্রব্যের আন্ডারে চলে আসবে। তাহলে ঘট কি হলো, দ্রব্যের আন্ডারে চলে এলো। দ্রব্য যত ধরনের রয়েছে সেটা আবার কি হয়ে গেল, সত্তার আন্ডারে চলে এলো। তার জন্য সত্তা হচ্ছে কর্তা 1 নাম্বার, দ্রব্য হলো 2 নাম্বার, মানে মধ্যবর্তী মাঝের লোকে, আর যেটা অপর সেটা নিম্নতর, সেটা হলো তোমার ঘট। এরপরে আচ্ছা, এটা তো হলো, এটা আলাদা করে বলার কিছু নেই। এই যে জাতি বাধক, জাতি বাধকটা তোমাদেরকে মনে রাখতে হবে। ন্যায়বৈশেষিক বলেন শঙ্করের অভিযোগ ভুল, মানে কি অভিযোগ অত ভেতরে যাওয়ার দরকার নাই, এটা শুধু দেখো। জাতি বাধক, জাতি বাধক হচ্ছে, জাতি বলতে বোঝায়, আচ্ছা তোমাদের মনে হতে পারে যে ছেড়ে ছেড়ে পড়াচ্ছে, এরকম কেন? কারণ বলছি, তোমরা নেটের জন্য পড়তে গেলে প্রচুর খুঁটিয়ে, প্রচুর ভিতরে অনেক কিছু পড়তে হয়, আরো বেশি কিছু অ্যাড করতে হবে। এর যেটা পড়লে এটাতে তোমার 70% হয়ে যাবে, কিন্তু কিছু কোশ্চেন রয়েছে 10% থেকে 20% কোশ্চেনের জন্য, নেটের জন্য প্রচুর খুঁটিয়ে ভেতরে পড়তে হয়। তো যেহেতু তোমরা স্কুল লেভেলের জন্য পড়ছো, এই যে আমি ছেড়ে ছেড়ে পড়াচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো পড়লে এনাফ। জাতিবাধক কি হলো, জাতিবাধক হচ্ছে তোমার ব্যক্তির অভেদ কটা। আচ্ছা, জাতি বলতে বোঝায় এমন এক সাধারণ বৈশিষ্ট্য যে একাধিক বস্তু থাকে, এটা এখনই বললাম। তবে কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো যেমন জাতি বলে মনে হলেও আসলে জাতি নয়, সেগুলোকে জাতির বাধক বলে, তাই তো? জাতি বলে মনে হলেও কিন্তু জাতি নয়। তাহলে জাতিবাধক কটা, সেটা হচ্ছে 6টা। একটা হলো ব্যক্তির অভেদ, তুল্যত্ব, সংকর, অনাবস্থা, রূপহানি, অসম্বন্ধ। মনে রাখতে হবে তাহলে 6টা জাতিবাধক এবং 6টা জাতিবাধকের নাম এবং তাদের উদাহরণ কি, কোনটার দ্বারা কি বোঝাচ্ছে। ব্যক্তির অভেদটা কেন বলছে, যদি কোনো ধর্ম একাধিক বস্তুতে প্রযোজ্য না হয়ে কেবল একটি মাত্র বস্তুর সাথে যুক্ত থাকে তবে সেটি জাতি হতে পারে না। যেমন আকাশত্ব, ব্যক্তির অভেদ মানে দেখো, আকাশত্ব কালত্ব, কাল তো একটাই, আকাশ তো একটাই, কিন্তু কালত্ব আকাশত্ব আমরা বলি। আবার বলছি জাতি, জাতি জাতি মানে কি, একটু আগে ব্যাখ্যা করলাম, যেটা একাধিক বস্তুতে থাকবে, তাই তো? যেটা একাধিক বস্তুতে থাকবে সেটা হচ্ছে জাতি। তাহলে এখানে একাধিক বস্তু নয়, অথচ একটাই বস্তু জগতে আছে সেটাকে বলছি, তার জন্য এটা হয়ে গেল তোমার ব্যক্তির অভেদ, যেটা সেটা হচ্ছে তোমার জাতি বাধক। 2 নাম্বার তুল্যত্ব, যদি দুই ধর্ম একেবারে সমান সমান সংখ্যক বস্তুকে নির্দেশ করে তবে উভয় যে জাতি হতে পারে না। যেমন ঘটত্ব কলসত্ব, ঘট আর কলস, আবার এগুলো তো একই জিনিস, যেটা ঘট সেটাই তো কলস। তাহলে বলছে দুটি ধর্ম একেবারে সমান সমান, মানে সমান বোঝাচ্ছে, ঘট আর কলস তো সমান, ইকুয়াল ইকুয়াল। তার জন্য বলছে এরা একই বস্তুতে বা একই বস্তুকে নির্দেশ করে, তাই একটিকে জাতি যদি বলি অন্যটিকে জাতির বাধক বলতে হবে, তাই তো? ধরো আমরা অনেকে বলি কলসি, অনেকে বলি ঘট, গ্রামের দিকে ব্যবহার করি দেখবে। আগে আগে স্পেশালি আমরা যখন ছোট ছিলাম তখন দেখবে প্রচুর আমাদের সবার ঘরেতে ঘরেতে কিন্তু একটা করে ওই এরকম মোটর মেশিন বসানো ছিল না পানি উঠানোর জন্য, এখন যেরকম হয়ে গেছে। তাহলে তখন কিন্তু হয়তো একটা জায়গায় থাকতো এরকম ঘটে কলসে আনতাম, অনেকে বলতো ঘট, অনেকে ঘোড়া, অনেকে ঘট, অনেকে কলসি। তাহলে সেখান থেকে কিন্তু দেখো একটাই জিনিসকে বোঝাচ্ছে, তার জন্য একটা জাতি, আমি যদি ধরি এটা জাতি, তাহলে কলসত্ব জাতি বাধক হয়ে গেল। বোঝা যাচ্ছে? কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো, সমস্যা থাকার কথাও নয় যদিও, কারণ এগুলো ইন্ডিয়ান ফিলোসফি সবার জানা আছে, জাস্ট আমি রিভিশন দিচ্ছি। সংকর হলে কি বলছে, যদি দুটি ধর্ম ক্ষেত্র বিশেষে একে অপরের অনুপস্থিতি থাকে আবার ক্ষেত্র বিশেষে একই সাথে থাকে, সেটা হচ্ছে তোমার সেগুলো জাতি নয়, সেটা জাতির বাধক। যেমন ভূতত্ত্ব এবং মূর্তত্ত্ব, ভূতত্ত্ব এবং মূর্তত্ত্ব এই দুটো হচ্ছে তোমার জাতিবাধক। অনাবস্থাটা কি বলে, জাতির জাতিত্ব স্বীকার করলে অসীম পুনরাবৃত্তি অনাবস্থা ঘটে। একটু আগে বললাম জাতির জাতি হয় না, গুণের কোনো গুণ হয় না, তাহলে জাতির যদি জাতি স্বীকার করি তাহলে অনাবস্থা হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাচ্ছে জাতির জাতিত্ব নয়, তাই জন্য সেটা হলো জাতির বাধক। রূপহানি বলছে, যদি কোনো ধর্ম জাতি হিসাবে স্বীকৃত হলে সেই বস্তুর স্বাভাবিক রূপের ক্ষতি হয় তবে সেটা জাতি হতে পারে না। বলছে দেখো, যদি কোনো ধর্ম জাতি হিসাবে স্বীকৃত হলে সেই বস্তুটার, মানে একটা বস্তু, সেই বস্তুটার স্বাভাবিক রূপের ক্ষতি হয়, যেমন বিশেষ, বিশেষ মানে কি একটা, তাই তো? বৈশেষিকরা কেন স্বীকার করেছে বিশেষ নামক একটা পদার্থ, আলাদা করে একটু পরে পড়বো আমরা। বিশেষ তো একটা, মানে একটা জিনিসকে বোঝানোর জন্য বিশেষ স্বীকার করছে, তাহলে সেই বিশেষের যদি বিশেষত্ব ধরে নি তাহলে সেটা কিভাবে জাতি হলো, তার জন্য সেটা হলো জাতি বাধক। অসম্বন্ধ,
ন্যায় দর্শনে জাতি ব্যক্তির মধ্যে একটা বিশেষ সম্পর্ক থাকতে হয়, যাতে সমবায় সম্বন্ধ হয়। একটু আগে বললাম না, যদি ধরো জাতি ব্যক্তির মধ্যে সম্পর্ক, মনুষ্যত্ব আর মানুষের মধ্যে যে সম্পর্ক সেটা সমবায় সম্পর্ক। কোন একটা উপাদান এবং যেটা বস্তুটা যেটা দিয়ে তৈরি হয়েছে এবং বস্তুটা সেটা হচ্ছে তোমার সমবায় সম্বন্ধ। তাহলে যদি এই সম্পর্ক না থাকে তবে সেটা জাতি নয়। এরকম সম্পর্ক থাকতে হতো, না থাকে তাহলে জাতি নয়। যেমন সমবায়ত্ব, অভাবত্ব, এগুলো হলো তোমার জাতি বাধক। আরো ডিটেলসে বলি, যদি তোমাদের মনে হয় যে আমি এত ভেবে মনে রাখতে পারছি না, ভাবার না করলেও কিছু কিছু জিনিস দেখো, মানে যেরকম কবিতা আতা গাছে তোতা পাখি মুখস্থ করতে, সেরকম করে নাও। হয়তো খারাপ লাগতে পারে এই কথাটা, মানে অন্য দৃষ্টি থেকে যদি দেখো যে দিদি মুখস্থ করতে বলছে না বুঝে, একদম না, অবশ্যই বুঝো। যদি বুঝে যাও, যতটা বুঝছো ততটা খুব অনেক ভালো। এমন কোনো বিষয় আসবে যেটা আমি ফিল করেছি, এমন কোনো বিষয় বা এমন কোনো এমসিকিউ চলে আসবে, কোনো একটা টপিক আসবে, কোনো মতেই সে মাথায় ঢুকছে না, অতএব সেটাকে ঢুকাবার চেষ্টাও করবো না। ওরকম হয়তো আসবে, কম করে 5টা টপিক আসবে, আসুক, 5টা টপিক আমি সাইড করে দেবো। 5টা টপিক মানে ছোটখাটো কিছু জিনিস আসতে পারে, পুরো যত বড় সিলেবাস আছে সেইটুকু সাইড করে দেবো। সাইড কিভাবে করবো? মাথায় মুখস্থ করে সাইড করে দেবো, শুধু পরীক্ষার জন্য রেডি হয়ে যাবো। এখন টার্গেট আমাদের একটাই, যে কিভাবে পড়লে আমরা জবটা পাবো। পঞ্চম পদার্থ কি? সেটা হচ্ছে বিশেষ, পার্টিকুলারিটি। এখন এই যেটা বলা হলো, বিশেষ নাম থেকে বৈশেষিক দর্শনের নামকরণ হয়েছে। বিশেষ মানে আলাদা করে বিশেষ একটা পদার্থ স্বীকার করেছে। বৈশেষিকগণ বিশেষ নামক একটি স্বতন্ত্র পদার্থের কথা বলেছেন, যা অন্য কোনো পদার্থে পাওয়া যায় না, এটা বলতে চাইছে। সামান্য এবং বিশেষের পার্থক্য, সামান্য হচ্ছে অনেকের মধ্যে একত্রিত হয়ে যেটা থাকে, অনুগত বুদ্ধির উদ্রেক করে, সেটা সামান্য। আর বিশেষ হলো কি, বলছে এককে অন্য থেকে পৃথক করে, যেটা এক থেকে অন্য থেকে যেটা পৃথক করে সেটা হলো বিশেষ। ভেদ বুদ্ধির উদ্রেক করে, সেটা হচ্ছে বিশেষ। উদাহরণস্বরূপ কি, আমরা ঘটের ঘটত্বকে তার বিশেষ বলে মনে করি, কারণ এটি ঘটকে অন্য বস্তু থেকে পট থেকে আলাদা করে। বৈশেষিক দর্শনে বিশেষ বলতে সাধারণত ভেদক ধর্মকে বোঝানো হয় না, এটি বিশেষ বা চরম ভেদক ধর্ম বা নিত্য দ্রব্যের মধ্যে বিদ্যমান হয়। আচ্ছা, বৈশেষিক দর্শনে বহুত্ব কেন স্বীকার করা হয় বিশেষের সাথে সাথে? আবার বলছে বৈশেষিক দর্শনে অসংখ্য পরমাণু, আত্মা, মন স্বীকার করা হয়, তার জন্য সেখানে বহুত্ববাদের কথা বলা হয়। আর নিত্য দ্রব্যে বিশেষ থাকে, যা তাদের স্বতন্ত্রতা চিহ্নিত করেছে। নিত্য দ্রব্যগুলোতে একটা করে বিশেষ থাকে, সেগুলো তাদেরকে আলাদা করেছে। নিত্য দ্রব্যকে বলছে ক্ষিতি, অব, তেজ, মরুত, এটা কোনটা নিত্য কোনটা অনিত্য, কোনটা মূর্ত দ্রব্য কোনটা ভূত দ্রব্য, এইগুলোকে কিন্তু মনে রাখতে হবে। আমি ফটো খিচে দিয়ে দিচ্ছি ক্লাসটার পরে। তাহলে নিত্যদ্রব্য বিশেষের ভূমিকা কি? নিত্যদ্রব্য কি? ক্ষিতি, অব, তেজ, মরুত, আকাশ, দিক, কাল, আত্মা, মন, এগুলো হলো নিত্যদ্রব্য। ক্ষিতি, অব, তেজ, মরুত এগুলো পরমাণুগুলো, ঠিক আছে? এখানটা এটা আমি যে নোটটা দেবো সেটা পড়বে, ছাড়া আমার নোটটা সুন্দর করে লেখা আছে আমার হাতে। সমবায়, সমবায় কি? দেখো, সমবায় হলো দুটো পদার্থের মধ্যে একটা নিত্য অবিচ্ছেদ্য একটা সম্পর্ক, যেখানে একটি পদার্থ অপরটিতে অবস্থান করে মূল গুণ বা ধর্ম হিসাবে, সেটা হলো স্বতন্ত্র বা নিত্য সম্পর্ক। যেমন এগুলোর বৈশিষ্ট্য কি থাকবে? সমবায় হচ্ছে তোমার নিত্য চির স্থায়ী হয় এবং অযুত সিদ্ধ একটা সম্পর্ক, একতামূলক একটা সম্পর্ক। পদার্থ এবং তার গুণ, বস্ত্র এবং সুতোর, যে এগুলো উদাহরণ দেখো, এগুলো কোশ্চেন আছে যে পদার্থের সাথে গুণের সম্পর্কটা কি, ঘটের সাথে ঘটের রঙের সম্পর্কটা হলো সমবায় সম্পর্ক। একটু আগে বললাম যে ঘটটা ধরো রয়েছে, ঘটের সাথে ঘটের যে রংটা সেটা সমবায় সম্বন্ধ। এই যে বস্ত্রটা উৎপন্ন হচ্ছে, সুতোটা দিয়ে তৈরি হচ্ছে, মানে যে উপাদানটা দিয়ে তৈরি হচ্ছে সেটা হলো তোমার সমবায় সম্পর্ক। মানুষের সাথে মনুষ্যত্বের সম্পর্কটা সমবায় সম্পর্ক। সমবায় এটাকে কি বলা হয়? সমবায়কে আধার আধেয় সম্পর্ক বলা হয়, ঠিক আছে? আধার হলে দ্রব্যটা, আধেয় বলতে ওই গুণটা আর কি। এদের যে সম্পর্কটা, সম্বন্ধটা, সেটা হলো সমবায় সম্বন্ধ। আর সংযোগ হলো কি? সংযোগ হলো দুটি স্বতন্ত্র পদার্থের মধ্যে একটি অনিত্য এবং বাহ্যিক সম্পর্ক, যা সময়ের সাথে সৃষ্টি হয় এবং বিনষ্ট হয়, এটা হচ্ছে তোমার সংযোগ সন্নিকর্ষ।
একটি বইয়ের সঙ্গে টেবিলের সম্পর্ক, গাছের সঙ্গে বাঁদরের সম্পর্ক, এগুলো হচ্ছে সংযোগ সন্নিকর্ষ। এখানে আলাদা করে ছক করে দিয়েছি, দেখে নিও। আর অভাব কি, মানে অভাবকে আলাদা করে কেন স্বীকার করলো? নাইবোসিসিক মতে অভাব হলো এমন একটা অবস্থা বা অবয়ব যা কোনো কিছু না থাকা বা অনুপস্থিতিকে নির্দেশ করে। অভাবকে নেতিমূলক পদার্থ বলা হয় কেননা এটি কোনো বস্তুর অস্তিত্বের বিপরীতে দাঁড়ায়। যেমন ঘরে ঘট নেই, মানে এটাকে তো আমরা মেনে নিতে হবে না। তাহলে এই বাক্যে ঘটের অনুপস্থিতি নির্দেশ করার জন্য আমরা এই অভাবটাকে আলাদা করে স্বীকার করছি। যেটা নেই, যেটা অনুপস্থিত, সেটাকে স্বীকার করার জন্য অভাবটাকে স্বীকার করছি। এই অভাব কটা? একটু আগে বললাম প্রাগভাব, মানে কোনো কিছু উৎপন্ন হওয়ার আগে যেটা অভাব সেটা হচ্ছে প্রাগভাব। মানে ঘর তৈরি হওয়ার আগে মাটিতে, মানে মাটির দলাটাতে যেটা অভাব সেটা হলো, মানে কাদাটার মধ্যে ঘটের অভাব, সেটা প্রাগভাব। এবং ঘরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পরে যেটা ভাব সেটা হলো ধ্বংসাভাব। তারপরে অত্যান্তা ভাব হলো যে যখন কোনো বস্তু কখনোই থাকে না, অত্যান্তা ভাব মানে অ্যাবসলিউট নন এক্সিস্টেন্স, কোনোভাবেই সম্ভব নয়। আকাশ কুসুম, সোনার পাথর বাটি, এই আজগুবি যে গল্পগুলো সেগুলো হচ্ছে অত্যান্তা ভাব, কোনোভাবেই থাকে না। আর অন্যান্য ভাব কি হলো? অন্যান্য ভাব বলতে এক বস্তুতে অন্য বস্তুর অভাব, যে কোনো বস্তুর অন্য বস্তুর সঙ্গে একই রূপে না থাকা। ঘট এবং পটের মধ্যে যে অভাব সেটা হচ্ছে অন্যান্য ভাব। মানে একটা বস্তুতে মানে আম গাছের ছাল জাম গাছে যদি আমরা খুঁজতে যাই তাহলে তার অভাব যেটা সেটা হচ্ছে অন্যান্য ভাব। আচ্ছা, এখানে এটুকু দেখে নাও, অন্যান্য ভাব প্রথমত যদি বলি বৈশেষিক দর্শনের অভাবকে যদি সাধারণত নর্মালি দেখি সেটা হচ্ছে অন্যান্য ভাব আর সংসর্গ ভাব। এই অন্যান্য ভাব মানে কি হলো, একটা বস্তুতে অন্য একটির অভাব, একটু আগে পড়লাম। এবারে অন্যান্য ভাবের বৈশিষ্ট্য হচ্ছে ত্রৈকালিক, এটা অভাব, তাদাত্ম্যের পরিত্যাগ হয় এখানে, স্বতন্ত্রতা বজায় রাখা হয় এখানে। আর সংসর্গ ভাব যেটা, সেই সংসর্গ ভাবটাকে আবার এইগুলোকে ভাগ করে, যে প্রাগ ভাব, ধ্বংসভাব, অত্যন্ত ভাব। তাহলে মনে রাখতে হবে আমাদেরকে, প্রথমত যদি বলা হয় অভাব হচ্ছে দুটো, অন্যান্য ভাব এবং সংসর্গ ভাব। আর এই সংসর্গ ভাবের উদাহরণে এরকম কোশ্চেন আসতে পারে যে প্রাগ ভাব, ধ্বংসভাব, ওইগুলো কি, ওইগুলো অন্যান্য ভাবের উদাহরণ? এই শাখা প্রশাখা, মানে এটার আবার ভাগ নাকি সংসর্গা ভাগ, সংসর্গা ভাবের ভাগ। এটা হবে সংসর্গা ভাবের ভাব। সংসর্গা ভাবটাকে তিনটে ভাগে ভাগ করা যায়, সেটা হলো তিন টাইপের। একটা প্রাগ ভাব, ধ্বংসভাব, অত্যন্ত ভাব। এগুলো কোনটা কি বলে দিলাম। এগুলো কি যেমন অনাদি কোনটা, এন্ডিং আছে কি নেই, এগুলো একদম মনে রাখতে হবে। দেখো, প্রাগ ভাব মানে কি হলো, বলছে বিগিনিং লেস, মানে প্রাগ ভাবের কোনো শুরু নেই কিন্তু এর। ঘটের উৎপত্তির পূর্বে ঘট কখনোই ছিল না, থাকবে? ঘট উৎপত্তির পূর্বে কখনোই ঘট ছিল না। এটা এন্ডিং, মানে প্রাগ ভাবের শেষ আছে, যেটা উৎপন্ন হয়ে গেলে কিন্তু সেটা শেষ হয়ে যাবে। ধরো এই মাটির দলাটা, হ্যাঁ, এটা মাটির দলা কাদা, বলছে এর কোনো শুরু নেই, অবশ্যই নেই। কিন্তু এটা যদি এই মাটিটা দিয়ে যদি আমি ঘরটা তৈরি করে নিই, এখনই যদি বানিয়ে নিলাম এরকম একটা সুন্দর একটা ঘর, তাহলে এখানে হয়ে গেল ঘরটা। তাহলে এটা কিন্তু তখন অভাবটা মিটে গেল। ধ্বংসর্গা ভাব কেমন? বলছে এর বিগিনিং, ধ্বংসভাবের উৎপত্তি আছে, মানে হলো আমি এটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলাম, কিন্তু বলছে পুনরায় এটাকে আমি করতে পারবো না। তাই বলছে এটা শুরু আছে, শেষ নেই। আর এটা হচ্ছে অনাদি, মানে হচ্ছে শুরু নেই, শেষ আছে। এটা এইগুলোই কোশ্চেনে পড়ে, প্রচুর ইম্পর্টেন্ট, সেটা এইভাবে মনে রাখবে। অত্যন্ত ভাবের উদাহরণ, এই উদাহরণগুলো তুলে দিয়ে দেয়। বায়ুতে রূপের অভাব, শশকে সিংহের অভাব, এগুলো অত্যন্ত ভাব। যেগুলো কোনোদিনও বায়ুতে কোনোদিনও রূপ দেখতে পারবে? কোনোদিন দেখা সম্ভব না। এটা ত্রৈকালিক অভাব, অনাদি অনন্ত, মানে বিগিনিং লেস এবং এন্ড লেস অভাব। এটা তুলনা লিখে দিয়েছি, যেগুলো মুখে বললাম ওইগুলো লেখা আছে। ঠিক আছে, চলো, হয়ে গেল কমপ্লিট। বৈশেষিক দর্শনের এমসিকিউ গুলো ফটাফট করে কতগুলো পড়ে নি। হ্যাঁ, ম্যাম, বলো বলো। না না কিছু না। দেখো, অ্যাকর্ডিং টু বৈশেষিক ফিলোসফি, পদার্থ রেফার্স টু, পদার্থটাকে কি বলবে? সেন্সরি নলেজ, ক্যাটেগরিজ অফ রিয়েলিটি, দ্য কনসেপ্ট অফ টাইম, না মাইন্ড অ্যালোন? কোনটা আনসার দিবে? পদার্থ কি?
ক্যাটেগরিজ অফ রিয়েলিটি বলা হয়। বাস্তবিকতা কি শ্রেণিয়া। পদার্থ is the key concept in the Boecic philosophy, representing different categories of existence or reality. The how many kinds of পদার্থ are the recognized in Boecic philosophy? বৈশিষ্ট্যিক দর্শনে কতগুলো পদার্থ স্বীকার করা হয়? 7টা পদার্থ। এরকম কোশ্চেন আসে। 7টা পদার্থ কি কি দেখো, সেটা হচ্ছে তোমার দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব। ইংরেজিগুলো এগুলো মনে রাখবে কার কোনটা, ইংরেজিগুলোও অনেক সময় আছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পদার্থ অ্যাকর্ডিং টু বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যের মধ্যে পদার্থ নয় কোনটা? দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। দ্রব্য, গুণ, কর্ম, তাহলে নয় জ্ঞান। জ্ঞান knowledge is not the classified as the পদার্থ in বৈশেষিক, instead it is understood as a property associated with the mind. আচ্ছা, অসৎ কার্যবাদ is the বৈশেষিক doctrine that অসৎ কার্যবাদ বৈশেষিকরা স্বীকার করে নেয় বৈশেষিকরা, তাই তো। দেখো আমি কি বললাম যে পদার্থগুলো এরা আলাদা স্বীকার করেছে, প্রমাণগুলো দুটো স্বীকার করেছে বৈশেষিকরা, আর নোয়াইকরা স্বীকার করেছে 4টা। বৈশেষিকরা পদার্থ 7টা স্বীকার করেছে, আর নোয়াইকরা পদার্থ স্বীকার করেছে 16টা। তো এই দুটো পার্থক্য আলাদা। তাহলে আমাদের এখন পড়ার বিষয় বৈশেষিক দর্শনে 7টা পদার্থ ভালো করে পড়ে নিলাম। এবারে ঈশ্বর, আত্মা, গড়, বাকি যেগুলো সমস্ত রয়েছে সমস্ত ন্যায় দর্শনে যেটা পড়েছো সেটাই উত্তরে লিখবে। কি করছে তার মানে কি হলো, ডিনাইজ দ্য প্রি এক্সিস্টেন্স অফ এফেক্ট ইন দ্য কজ। কারণ হলো কি, যে অসৎ কার্যবাদ বলতে কি বোঝাচ্ছে, যে ডিনাই করছে, অস্বীকার করছে প্রি এক্সিস্টেন্সটাকে, যে কার্যটা আমাদের কারণের মধ্যে আছে, এটাকে অস্বীকার করাটা হলো অসৎ কার্যবাদ। কিরকম ধরনের কোশ্চেন আসে বোঝা গেল? কঠিন লাগছে? হবে না? আচ্ছা, ইন বৈশেষিক সমবায়ী কারণ রেফার্স টু। সমবায়ী কারণ মানে কি, এটা মেটেরিয়াল কজ। এক্ষুনি বললাম সমবায়ী কারণ মানে মেটেরিয়াল কজ। ধরো গামছাটা কি দিয়ে তৈরি হয়? সুতো দিয়ে তৈরি হয়, সুতো থেকে হয়, তাহলে সুতোটা হলো উপাদান, আর এখানে তাহলে মেটেরিয়ালটা হলো কি সমবায়ী কারণ। তাহলে গামছার সমবায়ী কারণ কি? সেটা হচ্ছে সুতো। কাপড়ের সমবায়ী কারণ কি? সেটা হলো সুতো। ঘটের সমবায়ী কারণ কি? সেটা হলো মাটি। অসমবায়ী কারণ কি বোঝে? অ্যান ইনডিরেক্ট অর নন ইনহারেন্ট কজ। অসমবায়ী কারণটা কি? ইনডিরেক্ট অর নন ইনহারেন্ট কজ। অসমবায়ী কারণ ইজ দ্য নন ইনহারেন্ট কজ হুইচ ইনডিরেক্টলি কন্ট্রিবিউটস টু দ্য ফরমেশন অফ অ্যান এফেক্ট। আর নিমিত্ত কারণটা কি হলো বৈশেষিক মতে? নিমিত্ত কারণ হচ্ছে যেন এফিসিয়েন্ট অর ইনস্ট্রুমেন্টাল কজ, সেটা হচ্ছে নিমিত্ত কারণ। অ্যাক্সিডেন্টাল মেটেরিয়াল হবে না, মেটেরিয়ালটা সমবায়ী কারণ হয়ে যাবে, তাহলে এটা হবে ইনস্ট্রুমেন্টাল কজ। আচ্ছা, বৈশেষিক থিওরি অফ দ্য পরমাণুবাদ রেফার্স টু কি হবে? দ্য থিওরি অফ দ্য ইউনিভার্সালিটি সলিউশন, দ্য অ্যাটমিক থিওরি অফ ক্রিয়েশন, মনিস্টিক ভিউ অফ রিয়েলিটি, না ইটার্নাল এক্সিস্টেন্স অফ দ্য মাইন্ড। এটা অবশ্যই হবে দ্য অ্যাটমিক থিওরি অফ দ্য ক্রিয়েশন, কারণ পরমাণুবাদে কি হয়, পরমাণু থেকে জগতের তৈরি হয়েছে, ধনুক তনুক এইভাবে ব্যাখ্যা করেছে। আর হুইচ পদার্থ রেফার্স টু কোয়ালিটিস লাইক দ্য কালার, টেস্ট অ্যান্ড স্মেল। কোনটা হবে? এটা হচ্ছে তো গুণ, গুণের কথা বলছে। গুণ কোয়ালিটিস দ্য বৈশেষিক ইনক্লুড ক্যাটাগরিস্টিক লাইক, যেমন কি রয়েছে তোমার টেস্ট, কালার অ্যান্ড স্মেল। তোমাদের কি আগের দিনে কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম? বাকিগুলো পড়বে, যার যেটা কোশ্চেনের সমস্যা হবে ইয়ে করবে, জানাবে যখন এই কোশ্চেন, এই বুকটা এক সাইড থেকে পড়াবো, কারণ এই বুক খাপ ছাড়া পড়িয়ে কিছু হচ্ছে না, এক সাইড থেকে পড়াবো, তখন ডিটেলস কমপ্লিট করাবো। ইয়ে হয়েছে তোমাদের কোনো হোমওয়ার্ক দিয়েছিলাম না অন্য ব্যাচে দিয়েছিলাম? তোমাদের কালকে রবিবার তো, রবিবারে এক্সাম নেব। তোমার বেদ, উপনিষদ, চারবাক, জৈন, বৌদ্ধ, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, এগুলো থেকে কোশ্চেন থাকবে। ম্যাম কালকে তো পড়াশোনা করতে পারবো না। কালকে কেন পড়াশোনা করতে পারবে না? না, কালকে বইয়েই পড়া যাবে না, কি করব? ও তো হলো পুজো করবে, সরস্বতী পুজোর দিনে বেশি বেশি করে পড়তে হবে তো। আমি তো বেশি বেশি করে পড়ি সরস্বতী পুজোর দিনে। দিদি সরস্বতী পুজোতে পড়া বারণ। কে বলেছে পড়া পড়তে নেই বারণ? আমাদের। ফাঁকিবাজ স্টুডেন্টের কথা এগুলো। তোমাদের না, আচ্ছা থাকে তো ওই জন্য বলে পড়তে হয় না। আরে ওসব মিথ্যা কথা। ছোটবেলায় শোনো, ছোটবেলায় আমিও করতাম, ধূপ ধুনো দিয়ে মানে ইয়ে করতাম, পুজো দিতাম, ধূপ জ্বালাতাম, বইগুলোকে পরিষ্কার করতাম, তাকের মধ্যে রাখতাম, তারপরে ফুল টুল এনে দিতাম,
না পড়ার বাহানা এগুলো। বড়বেলায় তো দিব্যি পড়াশোনা করি, কিছু হয় না। কই সরস্বতী মা তো আমার প্রতি রেগে যায়নি, বেশি বেশি করে আমাকে আশীর্বাদ করছে। আমি বলছি কালকে আহ, যেদিন সরস্বতী পূজা আছে, গাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে 1 ঘন্টা পড়বে, তারপরে সরস্বতী পুজোয় বসবে। সরস্বতী মা এমনিই দেখবে আশীর্বাদ দিচ্ছে। কালকে কি বাবা তোমরা মা তো এক্সাম দেবে না নাকি? করে। আমি এক্সাম কিন্তু নেব, এক্সাম দিতে হবে সবকে। কি বলো তোমরা? সিরিয়াসলি কি তোমরা পড়াশোনা করবে না নাকি কাল? দিদি কাল ঠিক আছে, ঠিক আছে, না পুজো করো, সরস্বতী মা তোমাদের মাথার উপর চড়ে বসে। এটা দিয়ে রাখুন ম্যাম, আমরা দিয়ে দেবো কোনো। ঠিক আছে, সরস্বতী মা চড়ে বসুক তোমাদের মাথায়। তাই যেন হয়। অবাক কি থেকে দেখো, এক্সাম এত নেবে বড় বড় দিদি? হয়ে গেছো তারপরেও ফাঁকিবাজি বিদ্যে কিরকম। দিদি হ্যাঁ, কি থেকে এক্সাম নেবে? এক্সাম নেব তোমার ওই বেদ উপনিষদ থেকে শুরু করে একদম সাংখ্য পর্যন্ত যতটা পড়ানো হয়েছে সব। আর ঠিক এর আছে। পরের সপ্তাহে তোমাদের এটা পড়ানো তো অলরেডি কমপ্লিট হয়ে যাবে। পিছনের ব্যাচগুলো মানে আগের ব্যাচগুলো, তোমাদের ব্যাচগুলো সবগুলোকে জয়েন করে একসঙ্গে মানে পুরো ইন্ডিয়ান ফিলোসফির উপরে এমসিকিউ মানে পরীক্ষা নেব 80 নম্বরের। ঠিক আছে, সামনের সপ্তাহে রবিবারে 80 নম্বরে পরীক্ষা নেব। ফার্স্ট সেকেন্ড থার্ড অ্যানাউন্স করা হবে, দেখবো কারা ভালো পড়ছো। তাদেরকেও বলা হয়েছে, তোমাদেরকেও বললাম, ভালো করে সেরকম মতো পড়াশোনা করো। সরস্বতী পুজো শুধু বইটা গুছিয়ে রাখবে না, পুজো করে এসে পরে পড়তে বসবে। দিদি সাংকুর পিডিএফটা দিবে, ওই ভিডিও থেকে না অসুবিধা হচ্ছে। অঙ্কটা দিইনি, ঠিক আছে দিয়ে দেবো। কালকে তক দিয়ে দেবো আমি। ম্যাম জয়শ্রী ফার্স্ট হবে কিন্তু কালকে ও পড়ছে তাহলে। একদম পড়তে হবে। আমি তো বলছি আমার কথাটা মানো, যে সরস্বতী পুজোর দিনে পড়বে তার পড়াশোনা ভালো হবে। আমি সিরিয়াসলি এরকম করি, সরস্বতী পুজোর দিনে বেশি করে পড়ি, সারাদিন পড়ি। এবং সেদিনেই স্টার্ট করা উচিত আমার যুক্তিতে, ভালো করে সেদিনে ভালো করে শুরু করা উচিত পড়াশোনা। হ্যাঁ ম্যাম, এটা কিন্তু ভালো যুক্তি। যারা ছোট বাচ্চাদের হাতে খড়ি দেওয়া হয় সরস্বতী পুজোর দিনই তো দেওয়া হয়, তা তাহলে লিখছেও তো, সে পড়াশোনা করছে, স্টার্ট সেদিনেই তো করছে। দেয়া হয়, তাহলে ওটাই তো আমি বলছি। বা একদম রাখতে বলে। শুদ্ধ ভাবে গাটা ধুয়ে এসে সুন্দর করে সেদিনই পড়াশোনা শুরু করো। যা চাওয়ার সরস্বতী মা যদি সত্যি ওরকম থেকে থাকেন, তাহলে সেদিনই চাইতে হবে। সেদিনে অ্যাক্টিভ হয়ে আসে আমাদের কাছে দিবার জন্য। আর তোমরা সেদিনে কি করো, বই বন্ধ করে নাচানাচি করো। ঠিক আছে, চলো, গুড নাইট সবকিছু। গুড নাইট ম্যাম।